রিডিং প্যাসেজ 2 আলোচনা করছি ক্যামব্রিজ 17 টেস্ট 3। সো যখনই আমরা রিডিং প্যাসেজ 2 করব, যেটা আমাদের কথা ছিল, প্যাসেজ 2 তে কখনো 13টা প্রশ্নের 13টাই কারেক্ট দেওয়ার চেষ্টা করব না। প্রশ্ন আমাকে বলে দিবে যে কয়টা আমি টার্গেট নিব, সলিড টার্গেট। প্যাসেজ 1 এ কয়টা টার্গেট নিব আমরা? 13টা। কিন্তু প্যাসেজ 2 তে কখনো 13টা সলিড টার্গেট নেওয়া যাবে না। যদি নেন তাহলে আপনার সময় নষ্ট হবে বেশি। এখন এই যে ক্যামব্রিজ 17 টেস্ট 3 থেকে একটা প্যাসেজ দিলাম, আমরা প্যাসেজটা আপনাদেরকে দিয়েছি, বলেছি যে শব্দের অর্থ যেগুলো পারেন না নোট করার জন্য, এরপর বলেছি প্রশ্ন পড়ার জন্য। এখন আমি আপনাদেরকে একটু হেল্প করি, লেট মি চেক। এখানে প্রশ্ন কি কি আছে একটু দেখি। 23 থেকে 26 হচ্ছে কি শূন্যস্থান, 4টা শূন্যস্থান। এটাকে সেন্টেন্স কমপ্লিশন বলা হয়, এক কথাই শূন্যস্থান, নো মোর দেন 2 ওয়ার্ডস। ওকে, তারপর হচ্ছে কি ডবল এমসিকিউ কয়টা আছে? 2টা, 21 22। খেয়াল করবেন, এই প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। 14 থেকে 20 পর্যন্ত 60টা প্যারাগ্রাফ ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং, হোয়াট এভার ইউ কল। প্যারাগ্রাফ ম্যাচিং আছে 60টা, আর ডবল এমসিকিউ 2টা, শূন্যস্থান 4টা। নাও লেটস মেক দ্য প্ল্যানিং। এখন যদি আমি প্ল্যানিং করতে যাই, তাহলে শূন্যস্থান 4টার 4টা টার্গেট নিতে হবে, কিছু করার নেই। শূন্যস্থান 4টাই, কারণ কি? কারণ এটা সহজ প্রশ্ন। আচ্ছা, ডবল এমসিকিউ 2টা আসছে, 2টা তো মনে হয় না যে পারবো, মিস্টেক হতে পারে, ধরলাম একটা, তাহলে হলো কয়টা? 5টা। এখন প্যারাগ্রাফ ম্যাচিং কয়টা আছে মোট? 7টা থেকে আপনার লেভেল অনুযায়ী হয় 4টা নেন অথবা 5টা নেন, ধরলাম 4টা, তাহলে মোট কয়টা হলো? এই প্যারাগ্রাফ থেকে, এই প্যাসেজ থেকে, ফুল প্যাসেজ থেকে আমরা টার্গেট নিব যে সহজে আমরা 9টা প্রশ্ন যাতে উত্তর দিতে পারি। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন কোন প্যারাগ্রাফে বেশি উত্তর আছে, কোন প্যারাগ্রাফ দিয়ে শুরু করলে আমরা বেশি উত্তর পাবো? আমরা কিন্তু ক্যামব্রিজ 17 এর অলরেডি 2টা প্যাসেজ 2 পড়েছি, টেস্ট 1 টেস্ট 2। এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ভুলে যান, স্ট্র্যাটেজি যদি মাথায় না রাখেন, তাহলে পরীক্ষার হল পর্যন্ত কিন্তু স্টুডেন্ট এই মিস্টেকটা করে। লোভ, সর্বপ্রথম যে মিস্টেকটা হয় এটা হচ্ছে লোভ। আচ্ছা, এখন আমরা দেখি কোন প্যারাগ্রাফ থেকে আমরা আলোচনা শুরু করব, মানে উত্তর বাই করব। এখন ধরেন পরীক্ষা হলে আছেন, পরীক্ষা হলে তো আপনার টাইমটা লিমিটেড এবং হাই প্রেসারে থাকে স্টুডেন্টরা, তখন সে কি করবে? উল্টাপাল্টা করে। সো এই প্যাসেজটা ধরেন পরীক্ষায় চলে আসলো, 7টা প্যারাগ্রাফ ম্যাচিং, 4টা শূন্যস্থান, 2টা ওই ডবল এমসিকিউ। এখন আমরা সর্বপ্রথম টার্গেট কাকে নেই? শূন্যস্থান। শূন্যস্থানকে সবসময় আমরা টার্গেট করি আগে, কারণ শূন্যস্থানটা সহজে পাওয়া যায়। সেক্ষেত্রে আমি যে এখানে আমি একটু সময় বাঁচানোর জন্য দাগিয়ে রাখছি 23, 24, 25, 26। 24 নম্বর প্রশ্নের উত্তর বলেছে দ্য দেশ ইজ দ্য বেস্ট নোন অফ দ্য অ্যানিমেলস, তার মানে এখানে আনসার হবে একটা অ্যানিমেলের নাম। এখন আনসারটা কোন প্যারাগ্রাফে আছে আমি জানি না। 25 নম্বর প্রশ্নে স্পষ্ট দেখা গেছে আরএসপিও একটা সংস্থার নাম বা একটা, যাই হোক আরএসপিও দেওয়া আছে। দেখেন তো আরএসপিও প্যাসেজে কোথায় আছে, দ্রুত দেখেন। আরএসপিও জি নম্বরে আছে। ওকে, সো এই শূন্যস্থানটা কোথায় আছে? জি, এটা কনফার্ম, কনফার্ম তো। আরএসপিও প্যাসেজে এর কোথাও নাই, সময় বাঁচানোর জন্য বলছি। আরএসপিও দেখেন আর প্যাসেজের কোথাও নাই। আচ্ছা, গেল একটা। এরপরে 26 নম্বরে লেখা আছে ইলউড এন্ড হিজ রিসার্চার্স। আপনি জিতে দেখেন ইলউড নামে কোনো ব্যক্তি নাই, জি এর পরে আছে ইলউড আছে। তার মানে এই 2টা প্রশ্নের লোকেশনটা বের করলাম। আপনাকে প্রথমে যেটা করতে হবে যে প্রশ্নের লোকেশন, কিছু কিছু প্রশ্নের লোকেশন ফাইন্ড আউট করতে হবে দ্রুত। তাহলে এই 2টা লোকেশন পেয়েছি তো। আচ্ছা, তারপরে আসেন ডবল এমসিকিউ কোথায় আছে? এই দেখেন আরএসপিও কোথায়, কোন প্যারাগ্রাফে? তার মানে জিতে অলরেডি কটা প্রশ্নের উত্তর আছে? 3টা। সো জি প্রফিটেবল, জিটা প্রফিটেবল, কারণ জি মানে গুড, জি মানে গর্ধবয়। আচ্ছা, এখন এখান থেকে আমরা টার্গেট নিয়েছি 4টা। আমি আবারও বলি, আমরা উত্তর দিতে গিয়ে 13টাই দিব, ফোকাস করব 9টা, ফোকাস করব 9টা। যদি দেখি অল্প সময় 9টা 10টা পেয়ে গেছি, বাকি 3টা প্রশ্ন দ্রুত দিব। এটাই হচ্ছে কি আমার মূল পরামর্শ। কারণ সেদিন যে উদাহরণ দিয়েছি, কঠিন প্রশ্ন 4টা পেতে যে সময় লাগে, সহজ প্রশ্ন 9টা পেতে একই সময় লাগে। এখন আমি যদি সবাইকে সমান গুরুত্ব দেই, ধরুন 9টা প্রশ্ন আপনি পেয়েছেন 20 মিনিটে, আর বাকি কঠিন 4টাকে সময় দিতে গিয়ে আরো 20 মিনিট, তাহলে 40 মিনিট প্যাসেজ 2তে চলে যাবে। এই স্ট্র্যাটেজিক্যাল মিস্টেকের কারণে অনেক স্টুডেন্ট কিন্তু প্যাসেজ 2তে ভালো করতে পারে না। এখন এই যে 14 থেকে 20 পর্যন্ত প্যারাগ্রাফ ম্যাচিং কিন্তু খুবই সহজ প্রশ্ন না, কিন্তু আবার খুবই কঠিন না।
যদি কেউ প্রশ্নের অর্থ বুঝতে পারে, আমরা কিন্তু প্রথমেই আমাদের মাইন্ডটাকে কিন্তু একটু পাতলা করে ফেলেছি, একটু হালকা করেছি। কিভাবে? যে আমার টার্গেট কিন্তু 7 না, এখানে টার্গেট 7, এটাতে টার্গেট নিচে কত আমরা 4, অর্থাৎ প্যারাগ্রাফ ম্যাচিং 4টা হলেই আমার চলবে। এই জন্য কিন্তু আমার মোটামুটি প্রেসার কমে গেছে। একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করি, যেহেতু আমি ফুল ক্লাসটাই করাবো, 14 থেকে 20 বাদ দিলাম আমি। এই প্রশ্ন দেখেন যে কিছু কিছু প্রশ্ন প্যারাগ্রাফ ম্যাচিং এর কিছু কিছু প্রশ্ন একটু পড়লেই আনসার পাওয়া যায়। যেমন এরকম একটা প্রশ্ন আমি গত প্রথম দিন আপনাকে পড়িয়েছিলাম সম্ভবত, না গত দিন। ফিগার্স ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি। ফিগার্স নিয়ে কথা বলেছিলাম না? ফিগার্স মানে কি? সংখ্যা, পরিসংখ্যান, ব্যক্তি। কিন্তু এরকম বেশিরভাগ ক্ষেত্রে এটা এই রিডিং প্যাসেজ এগুলো ব্যবহার করে পরিসংখ্যান হিসেবে। ফিগার্স দেওয়া মানে কি? মানে এমন একটা প্যারাগ্রাফে আনসার যে প্যারাগ্রাফে কি থাকবে? সংখ্যা। আচ্ছা, ফিগার্স ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, অর্থাৎ পাম অয়েল ইন্ডাস্ট্রি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এটা সংখ্যার মাধ্যমে কোথায় লেখা আছে? আপনি প্যাসেজ ঘুরেন, দ্রুত ঘুরে দেখেন তো সংখ্যা কোন প্যারাগ্রাফে আছে? জি আছে, ডিতে সংখ্যা আছে। আচ্ছা, জি। আচ্ছা, আর বি সিতে আছে? নাই। বি আর জিতে আছে, বি আর জিতে আছে। আচ্ছা, তার মানে আনসার একটা জিনিস ক্লিয়ার হইলাম, আনসার হয় বি অথবা জিতে আছে। ঠিক আছে তো? আচ্ছা, আমার এখন দায়িত্বটা কি? আমার দায়িত্ব কোন প্যারাগ্রাফগুলো প্রফিটেবল ওই প্যারাগ্রাফগুলো আগে পড়তে হবে। এখন বলে দিবে কে? প্রশ্ন বলে দিয়েছে। আরএসপিও নিয়ে 3টা প্রশ্ন আছে, আরএসপিও নিয়ে 3টে প্রশ্ন অলরেডি আছে। আপনাদেরকে বলেছিলাম যে প্যারাগ্রাফের অনেক সময় প্রশ্নের মধ্যে প্রশ্ন পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর পাওয়া যায়। সেটা আমি আপনাদেরকে 1 নম্বর টেস্টে দেখিয়েছি, 2 নম্বর টেস্টে দেখাতে পারিনি, 3 নম্বর টেস্টে আবার আসেন। Description of an organization which controls the environmental impact of palm oil production. খেয়াল করেন, description of an organization একটা সংস্থার ব্যাখ্যা, which controls যেটা নিয়ন্ত্রণ করে, the environmental impact of palm oil production, palm oil production এর যে পরিবেশগত প্রভাব আছে এটা নিয়ন্ত্রণ করে কোন সংস্থা, তার বর্ণনা কই? জি। আপনার ডবল এমসিকিউ প্রশ্নের মধ্যেই তো বলে দিয়ে দিচ্ছে। এই দেখেন লেখছে, which two statements are made about the roundtable on sustainable palm oil, RSP। এখন আপনি বলবেন স্যার আমি তো জানি না যে RSP একটা সংস্থা। ওকে, আপনি তো পড়ে জানবেন, রিডিং প্যাসেজ যখন পড়বেন তখন ক্লিয়ার হবেন। কারণ RSPO ছাড়া এই পুরো প্যাসেজে, এখন আমি আগে থেকে বলা উচিত না, যা সময় বাঁচানোর জন্য বললাম, পুরো প্যাসেজ দ্রুত পড়ে দেখবেন যে RSPO ছাড়া আর কোনো সংস্থা এই প্যারাগ্রাফে এই প্যাসেজে আলোচনা করা হয় নাই। তার মানে আপনি যে 16 নম্বর আনসার, এই আরএসপি কোথায় পেয়েছেন আপনি? জিতে। তার মানে আপনার 16 নম্বর প্রশ্নের উত্তর জি, কনফার্ম। আরেকটা প্রশ্নের উত্তর দেখাই, examples of creatures badly affected by the establishment of oil palm plantations। খেয়াল করে দেখেন তো এই লাইনের অর্থ কি? examples of creatures, কিছু প্রাণী। ক্রিয়েচার মানে কি? আল্লাহর সৃষ্টি যে কোনো জীবকে, যে কোনো বস্তুকেই ক্রিয়েচার বলা হয়, বিশেষ করে জীবদেরকে আর কি। examples of the creatures, কিছু প্রাণীর বা কিছু জীবের উদাহরণ, badly affected, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, by the establishment of oil palm plantation, পাম গাছের চাষ করে অনেক প্রাণীর ক্ষতি করা হয়েছে। এই দেখেন আপনাদের উত্তরটা কোথায়? প্রশ্নের মধ্যে আছে, প্যাসেজ যাচ্ছি না। The dash is the best known of the animals suffering habitat loss as a result of spread of palm oil plantation। আপনার 20 নম্বর প্রশ্নের কথা কি ছিল? যে পাম গাছের কারণে কিছু কিছু প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেখেন, the dash is the best known of the animals, যত প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে এই প্রাণীটা হচ্ছে কি সবচেয়ে মারাত্মক। তার মানে 24 নম্বর প্রশ্নের উত্তর যে প্যারাগ্রাফে, 20 নম্বরের আনসার ওই একই প্যারাগ্রাফে। আমি আবার বুঝাই, এজন্য আমি বলি কি, প্যাসেজ 2 তে যখন আসবেন প্রশ্নটা একবার পড়ে নিন। অনেক সময় প্রশ্নের উত্তর প্রশ্ন থাকে, আমরা 20 নম্বর প্রশ্নের উত্তর কোথায় আছে আমরা জানি না। 20 নম্বর প্রশ্নের উত্তর কোথায় আছে আমরা জানি না, তো শূন্যস্থান তো বের করবো আমরা। শূন্যস্থান যেখানেই থাকুক শূন্যস্থানকে বের করব, কারণ এটা আমাদের প্রিয়তমা, বের করতেই হবে, আর আপনাদের জন্য প্রিয়তম। এখানে বলেছে examples of creatures badly affected by the establishment of oil palm plantations, কিছু প্রাণীর উদাহরণ বা কিছু জীবের উদাহরণ যেগুলো পাম গাছের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এখন 25 নম্বর প্রশ্নে দেখেন সেম কথা লেখা আছে, সরি 24 নম্বর প্রশ্ন। এই দেখেন,
দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নোন অফ দ্য অ্যানিমেলস, ওই সকল প্রাণীদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রাণী হচ্ছে এই প্রাণীটি, তার মানে এখানে কয়েকটা প্রাণী সহ এটা হচ্ছে সবচেয়ে আলোচিত প্রাণী। সাফারিং হ্যাবিটেট লস অ্যাজ এ রেজাল্ট অফ দ্য স্প্রিড অফ ওয়েল পাম প্লান্টেশনস। তাহলে এমন একটা প্যারাগ্রাফে এই 24-এর আনসার পাবেন যেখানে প্রাণী নিয়ে কথা বলেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এট দ্য সেম টাইম ওইটাই হচ্ছে 20 নম্বর প্রশ্নের আনসার। প্যারাগ্রাফ ম্যাচিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং এ দেখবেন 60টা প্রশ্ন থাকলে মিনিমাম 60% প্রশ্ন বোঝা যায় সহজে, প্রশ্ন সহজে বোঝা যাওয়ার কারণে ওই প্রশ্নগুলো আগে উত্তর বের করা যায়, মানে সহজে বের করা যায়। যেমন ধরেন আপনাদেরকে আগে বলেছি যে 18 নম্বর প্রশ্নের উত্তর হয় বি হবে অথবা জি হবে। এখন একটা প্রশ্ন যেটা আমরা শুরু করেছিলাম, কোন প্যারাগ্রাফ প্রথমে পড়বো বলেন, আপনাদের মতামত কি? কোন প্যারাগ্রাফ আগে পড়বো আমরা? জি পড়বো, কারণ কনফার্ম জিতে 3টা প্রশ্নের উত্তর মিনিমাম এখানে আছে, 3টা প্রশ্নের উত্তর, 2টা ডবল এমসিকিউ আর একটা শূন্যস্থান। এখন এইটা আছে কিনা এটা তো বলে দিলাম যে এটা এই যে কি যেন বলে, সরি 15 নম্বর ডিসক্রিপশন অফ এন অর্গানাইজেশন, তো এটা তো আছে, কারণ অর্গানাইজেশন এখানে স্যার আর কিছু পাবেন না। সো আমরা শুরু করব কোন প্যারাগ্রাফ দিয়ে? জি নম্বর। আচ্ছা, জি এর পরে কোন প্যারাগ্রাফ যাব? কোন প্যারাগ্রাফে যাব? আমরা দেখব যে ফিগারস নিয়ে কথা বলেছে। জি এর পরে যদি জি তে এটার উত্তর না হয়, কারণ যেহেতু জি তে এটার উত্তর হতে পারে, তাহলে এটা হবে বি তে। সহজ কথা, 18 নম্বর প্রশ্ন উত্তর এমন প্যারাগ্রাফ আছে যেখানে সংখ্যা নিয়ে কথা হয়েছে, সংখ্যা নিয়ে শুধুমাত্র বি এবং সমস্যা নেই, সংখ্যা নিয়ে কথা হয়েছে বি এবং জি। সো জি তে যদি আনসার না পাই তাহলে আনসার হবে বি, তার মানে সেকেন্ড আমাদের গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ থাকতে পারে বি। আচ্ছা, এগুলো পড়ি। এক্সাম্পলস অফ রেঞ্জ অফ পোটেনশিয়াল এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস অফ ওয়েল পাম ট্রি কালটিভেশন। অর্থাৎ পাম গাছ চাষ করলে বেশ কয়েকটা পরিবেশগত উপকারিতা হয় বা সুবিধা হয়, অ্যাডভান্টেজ। তার মানে এমন একটা প্যারাগ্রাফে আনসার হবে যে প্যারাগ্রাফে পাম গাছের সুবিধা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা অর্গানাইজেশন নিয়ে। আর 16 নম্বর এক্সাম্পলস অফ দ্য ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ অফ পাম অয়েল, এমন প্যারাগ্রাফে আনসার যেখানে পাম গাছের কয়েকটা ব্যবহার নিয়ে কথা বলবে, এক্সাম্পলস বলেছে। তাহলে এমন প্যারাগ্রাফে এটার আনসার যে প্যারাগ্রাফে পাম গাছের সারা বিশ্বে কিভাবে কাজে লাগানো হয়, কোন কোন কাজে ব্যবহৃত হয় সেটা বের করতে হবে। আচ্ছা, রেফারেন্স টু এ পার্টিকুলার স্পিসিস, মনে আছে পার্টিকুলার সার্টেন এগুলোর মানে কি? উল্লেখ করা থাকবে নাম। পার্টিকুলার স্পিসিস মানে একটা বিশেষ প্রজাতি, মানে নাম উল্লেখ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। Reference to a particular species which could benefit the ecosystem of palm oil plantation, মানে এমন একটা প্রজাতির উল্লেখ আছে এমন এক প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফে ওই প্রজাতির কারণে পাম গাছের উপকার হচ্ছে, পাম গাছের ইকোসিস্টেমের উপকার হচ্ছে। একটা লম্বা লাইন মনে রাখা যায় না, ওই লাইনটাকে শর্ট করতে হয় কিওয়ার্ড গুলো ধরে ধরে, প্রধান। আর এটা কি বলেছিলাম, সংখ্যা নিয়ে আলোচনা, যে এই ফিগারস ইলাস্ট্রেটিং দ্য র‍্যাপিড এক্সপানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, পাম গাছ যে দ্রুত প্রচার হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এটা সংখ্যার মাধ্যমে কোন প্যারাগ্রাফে বোঝানো হয়েছে? প্যারাগ্রাফ নম্বর বি অথবা জি। জি তে হবে না, এটা পরে দেখবেন, কারণ জি তে তো আপনি সংখ্যা দেখেছেন, ডিটেইলস তো পড়েন নাই। An economic justification for not opposing the palm oil industry, পাম গাছের বিরোধিতা না করার জন্য অর্থনৈতিক সুবিচার, এই লাইনটা বুঝতে অনেকের অসুবিধা হবে, সুতরাং এই প্রশ্নটা বের করা কষ্ট হবে। রিডিং এর সবচেয়ে বড় যে কথাটা আমি আগে বলেছি কতদিন, আপনি প্রশ্ন বুঝেননি, আপনার কোনো স্ট্র্যাটেজি, কোনো টিচার নাই পৃথিবীতে, এমন কোনো টিচার নাই আপনাকে 9 ব্যান্ডের টিচার আসলেও আপনাকে বুঝাতে পারবে না, আগে প্রশ্ন বুঝতে হবে। An economic justification, অর্থনৈতিক সুবিবেচনা, for not opposing, বিরোধিতা না করার, অপোজ মানে কি? বিরোধিতা করার, the palm oil industry, পাম শিল্প, মানে পাম যে ইন্ডাস্ট্রি, এই যে পাম মানে কি? ওই যে তেল বানায় যেটা বা সাবান বানায় যেটা দিয়ে, ওইটার বিরোধিতা না করার জন্য অর্থনৈতিক জাস্টিফিকেশনকে সামনে আনা হয়েছে। এখন এই জিনিসটার অর্থ যে বুঝবে তার পক্ষে উত্তর বের করা সহজ, যে বুঝবে না সে এই হুবহু ওয়ার্ড খোঁজা শুরু করে দিবে যে ইকোনমিক জাস্টিফিকেশন এই ওয়ার্ডগুলো কোথায় আছে। এটার আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই। যখন আপনি বলেন স্যার এই টেলিভিশনটা আপনার টাকা লস করে, মানে সরি সিলেটি ভাষা, এই টেলিভিশনটা আপনার অর্থনৈতিক লস করছে, এটাকে ফেলে দিন, তখন আমি ব্যাখ্যা দিয়ে বুঝলাম জি না, এটা অর্থনৈতিক লস না, এটা দিয়ে আমি স্ক্রিন দিয়ে ভিডিও বানাই, ইউটিউবে আপলোড দেই, কিছু হালকা মনিটাইজেশন থেকে কিছু টাকা আসে, তার মানে অর্থনৈতিক লাভ আছে। তার মানে অর্থনৈতিকভাবে আমি প্রমাণ করলাম কেন আপনারা এটার বিরোধিতা করবেন না। ঠিক এমন একটা প্যারাগ্রাফে আনসার পাবেন যে প্যারাগ্রাফে অর্থনৈতিকভাবে বোঝানো হয়েছে যে তোমরা পাম গাছের বিরোধিতা করিও না, এই কারণে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি আমরা। এখন বোঝা গেছে? সো অনেকে শুনেন,
প্যারাগ্রাফ ম্যাচিং এর কাজ না যে লাইন খুঁজে বের করা, তথ্য খুঁজে বের করতে হবে। এখানে তথ্য যেটা বলেছে সেটা, লাইন এক জিনিস, তথ্য আরেক জিনিস। হুবহু লাইন তো কখনো পাবে না, এটাকে তথ্য এখানে কি চাচ্ছে। যেমন এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স ব্যাডলি এফেক্টেড, আপনার প্যাসেজে কি ক্রিয়েচার্স ওয়ার্ডটা থাকবে না ক্রিয়েচারের উদাহরণ থাকবে? উদাহরণ, প্রাণীর নাম থাকবে। আচ্ছা, সো এখান থেকে 4টা বাইর করা কোনো ব্যাপার না, এটা তো আপনি প্রশ্নে পেয়ে গেছেন, এটা তো আপনি সহজে পাবেন। তারপর হচ্ছে এইটা তো পাওয়া যাবে, দেখবেন কোন প্যারাগ্রাফে পাম গাছের প্রশংসা করা হয়েছে বেশি, ওই প্যারাগ্রাফ থেকে দিয়ে দিবেন। বাদ বাকি যেগুলো আপনি দ্রুত মনে হচ্ছে আনসার দিয়ে দিবেন, দেখবেন 3টা আন্তাজি দিলে 2টা বা 1টা হয়ে গেছে। তাহলে আন্তাজির মধ্যে তো হয়। প্যাসেজ 2তে আমি কখনো 13 টার্গেট দিব না, এই হচ্ছে কি মূল কথা। প্যাসেজ 2তে কখনো টার্গেট ফুল নেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা জি নম্বরটা আগে পড়বো, কারণ জি নম্বরে মিনিমাম 3টা আছে অথবা 4টাও থাকতে পারে। সো জি নম্বর প্যারাগ্রাফটা আমরা পড়ি। The industry is now regulated by a group called the Roundtable on Sustainable Palm Oil (RSPO), consisting of palm growers, retailers, product manufacturers, and other interested parties. এখন আপনাদের তো কাজ দিয়েছিলাম ইয়ে করার জন্য, ওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার। রেগুলেট মানে কি? পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা। The industry is now regulated by a group called Roundtable on Sustainable Palm Oil (RSPO). এই যে পাম ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করে কারা? এই আরএসপিও। কনসিস্টিং অফ মানে কি? কনসিস্ট অফ মানে কি? গঠিত। কনসিস্টিং অফ বা কনসিস্ট অফ মানে গঠিত। কারা কারা এখানে আছে? গ্রোয়ার্স উৎপাদক, কৃষক, তারপর হচ্ছে রিটেইলার্স খুচরা ব্যবসায়ী, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার উৎপাদন কোম্পানি যেগুলো, এন্ড আদার ইন্টারেস্টেড পার্টিস আরো আগ্রহী যারা আছে, এদেরকে নিয়ে এই গ্রুপটা তৈরি, মানে এটা একটা সংস্থার নাম, অর্গানাইজেশন। Over the past decade or so, বিগত কয়েক দশকে বা আরো বেশি সময়ে, an agreement has gradually been reached regarding standards that producers of palm oil have to meet in order for their product to be regarded as officially sustainable. লম্বা লাইন ভেঙে ভেঙে অনুবাদ করি আমরা। যখন রিডিং এ কোনো লেকচার শুনবেন, আপনার মেইন টার্গেট যেন থাকে টেকনিক পড়ে আগে দেখি অনুবাদ বুঝি কিনা। একটা প্যাসেজ টু কখনো আমি নিজেও ফুল পড়াই না, দরকার নাই তো। ম্যাক্সিমাম আনসার আপনাদেরকে যেটা বলেছিলাম যে একটা প্যাসেজ টুর ম্যাক্সিমাম আনসার থাকে অর্ধেক জায়গায়, আর বাকি 3-4টা আনসার থাকে বাকি সব জায়গায় জুড়ে। এই জি থেকে শুরু করছেন, জিতে 4টা উত্তর পাবেন আপনি। 3টা তো আপনি দেখলেন, প্রশ্নই বলা আছে 3টা। সো আপনি জি থেকে শুরু করেছেন মানে এক প্যারাগ্রাফ থেকে 4টা প্রশ্ন উত্তর পেয়েছেন, 3টা প্যারাগ্রাফ পড়লে দেখবেন 9টা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। সো কোন প্যারাগ্রাফে আপনি আগে পড়বেন, প্যাসেজ 2 এর কোন প্যারাগ্রাফ আগে সিলেক্ট করবেন, এই জায়গাটা কিন্তু এই স্মার্টনেসটা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করে করতে হবে। হুজুকে বাঙালি হলে হবে না। প্রশ্ন বলে দিবে, আমি তো জানি এই প্যাসেজের ফুল উত্তর কে কোথায় আছে সব তো জানি, কিন্তু আপনি সাহায্য নিতে হবে কার? প্রশ্ন আরএসপিও 25 নম্বর প্রশ্নে আছে, আরএসপিও 21-22 আছে, আরএসপিও নিয়ে হালকা কথা বলা আছে 15 নম্বর। তাহলে এই 4টা প্রশ্ন উত্তর এখানে আছে। সো এই প্যাসেজটাকে এখন গিলে খেতে হবে আমাকে। ওভার দ্য পাস্ট ডিকেড অর সো, বিগত কয়েক দশকে, an agreement has gradually been reached, এগ্রিমেন্ট মানে সমঝোতায় পৌঁছানো হয়েছে, সমঝোতায়। রিগার্ডিং শব্দের তো বিষয়ে, ব্যাপারে। রিগার্ডিং স্ট্যান্ডার্ডস মানে কি? গুণগত মান। দ্যাট প্রডিউসার্স অফ পাম অয়েল হ্যাভ টু মিট, মানতে হবে, অর্থাৎ যারা পাম গাছ বা পাম চাষ করবে তারা মানতে হবে এরকম কিছু স্ট্যান্ডার্ডে তারা উপনীত হয়েছে এক দশকে। ফর দেয়ার প্রোডাক্ট টু বি রিগার্ডেড অ্যাজ অফিশিয়ালি সাস্টেনেবল, যদি তার প্রোডাক্টগুলোকে বাস্তবে বা অবশেষে বা ফাইনালি চূড়ান্তভাবে যদি সাস্টেনেবল ঘোষণা করতে চায় তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সাস্টেনেবল মানে কি? টেকসই, মজবুত এবং যেটা দীর্ঘমেয়াদে চলার মতো, এরকম এটাকে বলা হচ্ছে সাস্টেনেবল। দ্য আরএসপি ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং। দেখেন, দ্য আরএসপি ইনসিস্ট আপন, ইনসিস্ট মানে কি? ইনসিস্ট না, কনসিস্ট তো গঠন, ইনসিস্ট মানে জোর দেওয়া। আচ্ছা, আরএসপি ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, কোনো নতুন বনকে ইয়ে করা যাবে না, কাটা যাবে না। ক্লিয়ার করা মানে এখানে পরিষ্কার করা, মানে কাটা, বন কাটা যাবে না। ট্রান্সপারেন্সি এন্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস। ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মানে কি? মানে কোনো ন্যাকামি টেকামি করা যাবে না, কোনো চোরাকারবারি করা যাবে না, হিসাব ক্লিয়ার থাকতে হবে। এন্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস, আপনার কার্বনের রেগুলার মূল্যায়ন করতে হবে। অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, মানে নির্ধারণ করতে হবে। কার্বন স্টকস মানে কি পরিমাণ কার্বন আপনার স্টকে আছে বা আপনার কার্যকলাপে কি পরিমাণ কার্বন আপনি ব্যবহার করেন বা উৎপাদন করেন।
অ্যামাং আদার ক্রাইটেরিয়া, অন্যান্য যত ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে এই কয়টা শর্ত দেওয়া আছে। কি? ভার্জিন ফরেস্ট ক্লিয়ার করা যাবে না, ট্রান্সপারেন্সি থাকতে হবে, কার্বন স্টক ম্যানেজমেন্ট করতে হবে, এই তিনটা রুল কিন্তু তারা বলে দিয়েছে। ওকে ফাইন। দেখুন ডবল এমসিকিউতে প্রশ্নে কি বলেছে প্রশ্নও পড়ি নাই, শূন্যস্থানে কি বলেছে প্রশ্নটাও পড়ি নাই। আমার উদ্দেশ্য আমি প্যারাগ্রাফটা পড়ি, প্রশ্ন আগে পড়া উচিত ছিল। আচ্ছা ধরলাম ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, প্রশ্ন তো পড়ে পড়া যাবে, কারণ আমার মিস্টেকে কিছু আসা যায় না। আমি পরীক্ষার্থী না, পরীক্ষার্থী আপনি। প্রশ্ন এখন না পড়লে আবার তো পড়বো আমি, আমার তো সুযোগ শেষ না। Only once these requirements are fully satisfied, যখন এই রিকোয়ারমেন্ট বা এই শর্তগুলো, রিকোয়ারমেন্ট শব্দের একটা হচ্ছে প্রয়োজনীয়তা, একটা হচ্ছে গিয়ে শর্ত, এই শর্ত যখন ফুললি স্যাটিসফাইড, সন্তুষ্টজনকভাবে মানা হবে, is the well allowed to be sold as certified sustainable palm oil, CSPO হিসেবে বিক্রি করতে পারবেন। যখন এই শর্তগুলো ফিল আপ করবেন তখন CSPO হিসেবে এই তেলগুলো আপনি কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন। Recent figures show that the RSPO now certifies around 12 million tons of palm oil annually. দেখেন কি বলছে, রিসেন্ট ফিগার্স, ফিগার শব্দটা ডিরেক্টলি দিয়ে দিয়েছি এখানে। তাহলে এই লাইন পড়ার পর যে কেউ বুঝতে পারবে ফিগার্স শব্দটা তো কি, পরিসংখ্যান। ইদানিংকালে পরিসংখ্যান দেখাচ্ছে যে the RSPO now certifies around 12 million tons of palm oil annually. বাৎসরিক তারা 12 মিলিয়ন টন কি করে অনুমোদন দেয়। সার্টিফাই মানে কি? অনুমোদন দেওয়া। ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে কি? সমান। to roughly 21% of the world's total palm oil production, পৃথিবীতে যত পাম অয়েল প্রোডাকশন হয় তার 21%। এখানে কিন্তু পাম অয়েল ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে এরকম কোনো কথা বলেনি। এই আরএসপিও কি পরিমাণ অনুমোদন দেয় সেটা উল্লেখ করেছে, বলে নাই যে দেখেন গত বছর এতটুকু উৎপাদন ছিল এখন এতটুকু বেড়েছে, র‍্যাপিড এক্সপানশন নিয়ে কোনো আলোচনা এখানে নাই। তাহলে এখন আমরা প্রশ্নের উত্তরগুলোতে যাই। ওকে, একটা প্যারাগ্রাফ যদি ভালো করে আমরা পড়ি তো একটা সিস্টেম শেখা হলো। আচ্ছা দেখি তো, ডবল এমসিকিউর অপশনগুলো আমরা দেখি। ডবল এমসিকিউ, which two statements are made about the roundtable on sustainable palm oil RSPO? RSPO নিয়ে নিচের কোন দুইটা বক্তব্য সঠিক? পাঁচটার মধ্যে দুইটা সঠিক থাকবে, বাকি তিনটা ভুল থাকবে। Its membership has grown steadily over the course of the last decade. তার মেম্বারশিপ গুলো বাড়ছে বা কমেছে এটা নিয়ে কিছু বলেছে? বাদ, এ নম্বর অপশন কাটা। It demands that certified producers be open and honest about their practices. আবার শুনি, it demands that, এটা দাবি করছে যে that certified producers, নিবন্ধিত উৎপাদক যারা আছেন, চাষি যারা আছেন, be open and honest, ওপেন হতে হবে, উন্মুক্ত হতে হবে এবং সৎ হতে হবে about their practices, তাদের অনুশীলন সম্পর্কে। কি এটা দিয়েছে না দেয় নাই? দিছে। ট্রান্সপারেন্সি, অনেস্ট এবং ওপেনকেই বলা হয় ট্রান্সপারেন্সি। এখন আপনি তো এই দুটো ওয়ার্ড খুঁজে পাননি। প্যারাফ্রেজিং বুঝেন? আইএলটিএস এ তো বেশিরভাগ প্রশ্ন প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ মানে কি? প্যাসেজ এবং প্রশ্নের কথা সেম, তবে ভাষাগত বা গ্রামাটিক্যাল বা শব্দগত ডিফারেন্স থাকতে পারে, কিন্তু অর্থ সেম। It demands that certified producers be open, তারা ওপেন হতে হবে, অনেস্ট হতে হবে। এটার মানে হচ্ছে কি ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। স্বচ্ছতা মানে কি? মানে সৎ থাকতে হবে এবং আপনি আপনার হিসাব নিকাশ উন্মুক্ত রাখতে হবে। তার মানে এটা হচ্ছে কি বি নম্বর আনসার। It took several years to establish its set of criteria for sustainable palm oil certification. দেখি তো কি বললো? It took several years, বেশ কয়েক বছর লাগছে to establish, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে its set of criteria, কয়েকটা মানদণ্ড। ক্রাইটেরিয়া মানে কি? মানদণ্ড for sustainable palm oil certification, অর্থাৎ এই সাস্টেনেবল পাম অয়েল সার্টিফিকেশন তৈরি করতে তারা যে মানদণ্ড তৈরি করেছে এটাতে প্রায় কয়েক বছর লাগছে। হয়তোবা উত্তর হতে পারে ওই যে বলেছিল ডিকেড। দেখেন তো একটা কথা বলেছিল কিনা দেখেন, এই দেখেন, over the past decades so an agreement has gradually been reached regarding standards that producers of palm oil have to meet in order for their product to be regarded as officially sustainable. বলে নাই যে তারা কিছু এগ্রিমেন্টে আসছে, এটা আসতে গিয়ে দশক লেগে গেছে। দশক মানে কি এক বছর না কয়েক বছর? তার মানে এটা আনসার হতে পারে। দেখি এর চেয়ে ভালো আনসার পাইলে তো দিলাম। আপাতত মিডল ইস্টের দামান হিসেবে রেখে দেই, যদি আমেরিকান দামান পাই তাহলে এটা বাদ দিয়ে দিব। খুশি নি আপনারা? মাথা না। Its regulations regarding sustainability are stricter than those governing other industries. এটার নিয়ম কানুন অন্যান্য যত সংস্থার নিয়ম কানুন থেকে কঠিন।
অন্য কোনো সংস্থার সাথে এটা তুলনা করা হয় না, এখানে হবে না। বলছে ইটস রেগুলেশনস রিগার্ডিং সাস্টেইনেবিলিটি, টেকসই বা মজবুতের যে বিষয়ক যে তাদের যে আইনগুলো আছে, রেগুলেশনস মানে কি নিয়ম, এগুলো স্ট্রিক্টার মানে কি কঠিন, দেন দোজ গভর্নিং আদার ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যারা অন্যান্য ইন্ডাস্ট্রি চালাচ্ছে তাদের থেকে আরএসপিও রুলগুলো কঠিন, এরকম কিছু পেয়েছি আমরা তুলনা না কাটা। ইট ওয়াজ ফর্মড এট দ্য রিকোয়েস্ট অফ এনভায়রনমেন্টালিস্ট কনসার্ন অ্যাবাউট দ্য লস অফ ভার্জিন ফরেস্ট। এখন কেউ ভার্জিন ফরেস্ট ওয়ার্ডটা দেখার পরে আনসার দিয়ে দিবে, এটা তো লুপ দেখায় আপনাকে, পুরো লাইনটা পড়েন। ইট ওয়াজ ফর্মড, ফর্ম মানে কি গঠিত হওয়া, ইট ওয়াজ ফর্মড এটা গঠিত হয়েছে, এট দ্য রিকোয়েস্ট অনুরোধে, কার, অফ এনভায়রনমেন্টালিস্ট পরিবেশ বিজ্ঞানীদের অনুরোধে তৈরি করা হয়েছে, কনসার্নড এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণে, অ্যাবাউট দ্য লস অফ ভার্জিন ফরেস্ট, পৃথিবীতে ভার্জিন ফরেস্ট বা নতুন নতুন বনগুলো, ফ্রেশ বনগুলো কি হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। এই জন্য এনভায়রনমেন্টালিস্টরা কি করেছে, অনুরোধ করে এই সংস্থাকে বানিয়েছে, এরকম কিছু পেয়েছি আমরা না। তাহলে আনসার হচ্ছে কি বি সি। আমি তো বলেছি যখন আপনাদের কোনো হাতে কোনো সময় থাকে না, হয় সিডি অথবা বিসি আনসার দিবেন সবসময়, এ আর ই জাহান্নামে যাক। তাহলে এই প্যাসেজ থেকে আমরা দুইটা উত্তর পাইলাম প্যারাগ্রাফ থেকে। আসেন শূন্যস্থান। As one of its criteria for the certification of sustainable palm oil, the RSP insists that growers check this on a routine basis. খেয়াল করে দেখেন, সাবজেক্টকে গ্রোয়ার্স চেক, কি চেক করতে হবে আবার রুটিন বেসিসে, জান আমরা পড়ে আসছি একটু আগে, এটা সহজ উত্তর। আরএসপি এর একটা নিয়ম হচ্ছে গিয়ে যে সার্টিফিকেশন অফ সাস্টেনেবল পাম অয়েল, সিএসপি এর জন্য গ্রোয়ার্স মানে কি ফার্মার্স বা যে প্রোডিউসার যারা উৎপাদন করে তারা চেক করতে হবে কোন জিনিসটা অন এ রুটিন বেসিস। কয় ওয়ার্ড आंसर দিতে পারবেন? 2 ওয়ার্ডস। বলেন কি आंसर? রেগুলার বেসিসে কি চেক করতে হবে? কে आंसर দিল? গুড। এই দেখেন লেখা আছে রেগুলার মানে কি রুটিন বেসিস, রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস। অ্যাসেসমেন্ট মানে কি নির্ণয়, রেগুলার মানে কি রুটিন বেসিস, রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস, কি পরিমাণ কার্বন উৎপাদন করছে সেটা চেক করতে হবে, চেক করা মানে অ্যাসেসমেন্ট করা। তাহলে আনসারটা কি হলো? কার্বন স্টকস। 2 ওয়ার্ডস आंसर দেওয়া যাবে, কার্বন স্টকস। আর কিছু চেক করার কথা দেখেন কোথাও বলা আছে কিনা। এন্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টক, তাহলে আনসারটা হচ্ছে কি কার্বন স্টকস। আপনার পরবর্তী শূন্যস্থান আছে এইচ নম্বরে। সো জি নম্বরে আমরা 3টে উত্তর পেয়েছি, এখন আরেকটা উত্তর পাওয়ার সম্ভাবনা আছে, প্যারাগ্রাফ ম্যাচিং থাকতেও পারে নাও থাকতে পারে। আমি কিন্তু আগে থেকে आंसर দিয়ে দিয়েছি 15 নম্বর, কিন্তু এখন এটাকে ম্যাচ করি। বাই মিস্টেক প্রথমে 16 বলছিলাম, বাই মিস্টেক 16 বলেছিলাম। Description of an organization which controls the environmental impact of palm oil production. ধরুন আমার কথা ভুল, সাপোজ ভুল ধরে নেওয়া উচিত, কেন? কারণ আমি আগে থেকে আপনাদেরকে বলে দিয়েছি এটা উত্তর হতে পারে, সেখানে আমার একটা ভুল। কেন ভুল? এমনও তো হতে পারে প্যারাগ্রাফে প্যাসেজের অন্য কোনো জায়গায় অন্য কোনো সংস্থা আছে, আপনি তো এখনো পড়েননি, পড়ার পর বুঝে যাবে আছে কি নাই। এখন আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি নাই, সেটা হচ্ছে আমার ভুল, ক্ষমা করে দিন। এখন আমি 14 থেকে 20 পর্যন্ত সম্পূর্ণ অপশনগুলো পড়ি। এক্সাম্পলস অফ a range of potential environmental advantages of well palm tree cultivation. পাম গাছের সুবিধা বা উপকারিতা নিয়ে কথা বলেছে, জিতে বলে নাই। এটা হতেও পারে description of an organization which controls the environmental impact of palm oil production. আমরা কিন্তু একটা সংস্থার বর্ণনা পেয়েছি, আরএসপি একটা সংস্থা না? হতে পারে ধরলাম, হইল না, বাকিগুলো পড়ি। Examples of the widespread global use of palm oil, পাম গাছের সারা বিশ্বব্যাপী যে ব্যবহার হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়েছে। এরকম কোন উদাহরণ দিয়েছে যেটা ভাতে খাই না তরকারি দিয়ে খাই না মাথায় দেই, এগুলো বলে নাই। আচ্ছা, reference to a particular species which could benefit the ecosystem of palm oil plantations. এই প্যারাগ্রাফে কোনো বিশেষ কোনো প্রজাতির নাম বলেনি যেটা পাম গাছের ইকোসিস্টেমের উপকার করতে পারে। আচ্ছা, figures illustrating the rapid expansion of the palm oil industry. figures পেয়েছে কিন্তু পাম গাছের দ্রুত বৃদ্ধি হচ্ছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। an economic justification for not opposing the palm oil industry. এখানে কোনো অর্থনৈতিক যে বিরোধিতা করা, মানে এই পাম গাছের বিরোধিতা করা বা না করা, এটা নিয়ে কোনো আলোচনা এখানে হয়নি। এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স, কোনো ক্রিয়েচার নিয়ে এখানে কোনো আলোচনা হয়নি। তাহলে এখন বলেন সর্বসম্মতিক্রমে আনসার হওয়ার সম্ভাবনা কার?
কারণ জি নম্বর পড়েছি, জি নম্বর পড়ার পর এর ঠিক কোনো অপশনের সাথে ম্যাচ খাচ্ছে না, একটা মাত্র অপশন, সেটা হচ্ছে কি 15। এখন কখনো যদি এইটাও হয় বাই মিস্টেক দেখলেন যে আরেকটা প্যারাগ্রাফে কোনো সংস্থার বর্ণ আরো বেশিভাবে দেওয়া আছে, তখন বললাম তো মিডল ইস্টের দামান হিসেবে রাখেন, পরে আমেরিকান দামান পাওয়ার পর এটাকে বাদ দিয়ে দিন। এই যে 4টা প্রশ্ন উত্তর পেলাম, এটা কিন্তু বলে দিয়েছে, প্রশ্নই বলে দিয়েছে। এখন আপনার সেকেন্ড প্যারাগ্রাফ কোনটা? এখন বলেন আপনি সেকেন্ড প্যারাগ্রাফ কার কাছে যাবেন? হয় বি অথবা এইচ। হোয়াই? কারণ এইচে কিন্তু আপনার শূন্যস্থান আছে, বিতে শূন্যস্থান আছে কিনা আমি জানি না, কিন্তু ডবল এমসিকিউর চ্যাপ্টার ক্লোজড। দেখেন ম্যাপিংটা খুবই গুরুত্বপূর্ণ, প্যাসেজ 2 তে ম্যাপিং গুরুত্বপূর্ণ, কোন প্যারাগ্রাফে কি পরিমাণ আনসার আছে। জিতে 4টা আনসার আছে, এটা আগে জানতাম না, কিন্তু এটা জানতাম যে আরএসপিও কিন্তু জিতে আছে, এবং আরএসপিও নিয়ে 3টে প্রশ্ন ছিল। বিলিভ ইট অর নট, ক্যামব্রিজের প্যাসেজ 2 বেশিরভাগ এরকম প্যাটার্নই ফলো করে, এটা আমার বানানোর কথা না, এক্সপেরিয়েন্স থেকে বললাম। ব্যতিক্রম অবশ্যই আছে, সবকিছুর ব্যতিক্রম আছে। মানুষের হাতের আঙ্গুল কয়টা? 5টা, কিন্তু এমনও মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে যারা হাতের আঙ্গুল একটা কম, কারো 6টা। তো ব্যতিক্রম কিন্তু আপনি স্বাভাবিক বলতে পারবেন না, ব্যতিক্রম তো ব্যতিক্রম, এক্সাম্পল এক্সেপশন ক্যান নেভার বি টেকেন অ্যাজ এন এক্সাম্পল। আচ্ছা, সো নেক্সট প্যারাগ্রাফ করতে হবে হয় বি অথবা এইচ। কেন বি নিব? বি তে কি থাকতে পারে? ওই যে বিতে একটা আছে ফিগারস, চলুন আমরা বিটা দ্রুত পড়ে আসি। বিটা ছোট আছে, আরেকটা জিনিস, ছোট প্যারাগ্রাফগুলো প্যারাগ্রাফ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, প্যারাগ্রাফ ম্যাচিং বা লিস্ট অফ মিনিং পড়ার ক্ষেত্রে ছোট প্যারাগ্রাফগুলোকে বেশি গুরুত্ব দিবেন। Many farmers have seized the opportunity to maximize the planting of well palm trees. অনেক কৃষক কি করেছে? এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। আমি পুরো প্যারাগ্রাফটা পড়াচ্ছি, আসলে পুরো প্যারাগ্রাফ করার দরকার নাই। এই দেখেন 50 বছর আগে 2 মিলিয়ন হতো, আর এখন হচ্ছে 6 মিলিয়ন টনস। বাড়লো না কমলো? র্যাপিড এক্সপানশন, প্রচুর বাড়ছে। এটা তো সংখ্যা দেখলেই তো বোঝা যায়। এবার বলছে ফিগার লুকিং লাইক টু বি ডাবল অর ইভেন ট্রিপল বাই দ্য মিডল অফ দ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাঝখানে এটা দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে। পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছে, তার মানে এটা তো চোখ বুঝে এখন দেওয়া যাবে। কারণ কি? জি এবং বি ছাড়া কোথাও পরিসংখ্যান নাই। জিতে যেহেতু উত্তর পাইনি, তার মানে আনসারটা কোথায়? বিতে।